গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের আমার আছে জল পর্ব ২। আমি কি ভাবছি? তুমি ভাবছ আমার স্বামী নেই, একটা বাচ্চা আছে, কাজে আমার একটা অবলম্বন দরকার। এটা ঠিক না মা। আমি তোমাদের বিরক্ত করব না। আমি নিজের দায়িত্ব নিজে নিব। অনেকবার তো তোমাদের বলেছি। নিশাত দেখল জামিল এগিয়ে আসছে। সে চুপ করে গেল। ক্যাসেট প্লেয়ারটা তোমাদের কাছে? জি না, দিলুর কাছে। জামিল এগিয়ে গেল। সামনের গাড়িটি অনেক দূর চলে গেছে। নিশাত দেখল জামিল দৌড়াতে শুরু করেছে। এই দৃশ্যটা কেন জানি ভালো লাগলো। রেহানা বললেন, জামিলকে বলে দে পানির বোতলটা দিয়ে যাক। কেন? ওষুধ খেয়ে তোর মুখ তেতো হয়ে আছে না? মা, আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। দিলু ক্রমাগত কথা বলে যাচ্ছিল। ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন তিনি দিলুর কথা বেশ মনোযোগ দিয়ে শুনছেন এবং তার ভালোই লাগছে। সোহাগী নাম কেমন করে হয়েছে শুনবে বাবা? বলো, শুনি। আমার দিকে তাকাও বলছি, অন্যদিকে তাকিয়ে আছো কেন? ওসমান সাহেব মেয়ের দিকে তাকালেন। দিলু হাত নেড়ে নেড়ে গল্পটা বলল। ওসমান সাহেব বললেন, এই জাতীয় মিথ প্রায় সব পুকুর সম্পর্কেই থাকে। এটা ঠিক নয়। একটা নির্দিষ্ট গভীরতায় মাটি কাটলেই পানি আসবে। শীতের সময় যদি নাও আসে, বর্ষার সময় বৃষ্টির পানিতে ভরে যাবে। দিলুর মন খারাপ হলো। গল্পটা তার বিশ্বাস করতে ইচ্ছা করছে। ওসমান সাহেব বললেন, রাজার মেয়ের নাম সোহাগী। এটাও বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য নয় কেন? রাজাদের মেয়ের এমন সাধারণ নাম থাকে না, ওদের গাল ভরা নাম থাকে। ফুলকুমারী, রূপকুমারী, নূরজাহান, নূরমহল। দিলুর বেশ মন খারাপ হলো। সে মুখ ফিরিয়ে বাইরে তাকাল এবং অবাক হয়ে দেখল জামিল ভাই আসছেন। ক্যাসেট প্লেয়ারটা তোর কাছে? হ্যাঁ, ওটা নিতে এসেছি। জামিল গরুর গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসল। দিলু, ভালো দেখে কয়টা ক্যাসেট দে। রবীন্দ্রসঙ্গীত না হিন্দি ফিন্দি? দিলু ক্যাসেট বাজতে বাজতে বলল, বাবা কিন্তু সোহাগী পুকুরের গল্পটা বিশ্বাস করেননি। বাবা বলেছেন মাটি কিছু দূর খুললেই পানি আসবে। এটা ঠিক নয়। ঢাকা আর্ট কলেজে বিরাট এক পুকুর আছে, খুব গভীর। বর্ষাকাল পর্যন্ত সেখানে এক ফোঁটা পানি থাকে না। সত্যি? হ্যাঁ, এবং অমাবস্যা পূর্ণিমায় কেউ যদি সেই পুকুরে নামে তাহলে খিলখিল হাসির শব্দ শোনে। ওসমান সাহেব পাইপে তামাক ভরতে ভরতে বললেন, জামিল, সত্যি নাকি? পুকুরে পানি নেই বর্ষাকালে? এটা সত্যি, আমি নিজে দেখেছি। তবে হাসির কথাটা জানি না, ওটা বানানোও হতে পারে। দিলু বলল, আমাকে ওই পুকুরটা দেখাবেন? একদিন গিয়ে দেখে এলেই হয়, তোমাদের বাসার কাছেই তো। জামিল ক্যাসেট প্লেয়ারটা নিয়ে গেল। দিলু বলল, জামিল ভাই অনেক কিছু জানে। ওসমান সাহেব জবাব দিলেন না। জামিল ভাই আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছিলেন, সেটা দারুণ মজা। তোমাকে জিজ্ঞেস করব? আচ্ছা, মনে করো তোমার কাছে ১০ সের পানি দেওয়া হলো। এখন তুমি কি পারবে এই ১০ সের পানি একবারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে?
বালতি টালতি কিছু ব্যবহার করতে পারবে না, শুধু হাত দিয়ে নিবে এবং একবারে নিবে। ওসমান সাহেব ভ্রু কুঁচকে ভাবতে লাগলেন। দিলু মিটিমিটি হাসতে হাসতে বলল, খুব সহজ বাবা, চেষ্টা করলেই পারবে। একটু হিন্টস দিব? না, হিন্টস দিতে হবে না। ওসমান সাহেব সত্যিই গভীরভাবে চিন্তা করতে লাগলেন। জামিল নিজের গাড়িতে ফিরে এসে দেখে সাব্বির উঠে বসেছে, ক্যামেরা নিয়ে কি সব যেন করছে। কি, ঘুম হলো? হ্যাঁ। কি করছেন? একটা ব্লু ফিল্টার লাগাচ্ছি। ব্লু ফিল্টার দিয়ে কি হয়? দিনের বেলা ছবি তুললে মনে হয় জ্যোৎস্না রাত্রিতে ছবি তোলা হয়েছে। আপনি তো নিজে একজন ইঞ্জিনিয়ার। জি। আপনাকে তো দেখে মনে হয় ছবি তোলাই আপনার একমাত্র কাজ। এটা আমার এক ধরনের হবি। খুব বড় ধরনের হবি মনে হচ্ছে। সাব্বির শান্ত স্বরে বলল, আমি কিন্তু খুব নামকরা ফটোগ্রাফার। আমার নিজের তোলা ছবি নিয়ে আমেরিকান এক পাবলিশার একটা বই বের করেছে। নাম হচ্ছে অন দ্য টপ অল দ্য ওয়ার্ল্ড। সাব্বির আহমেদ ৩০০ পৃষ্ঠার একটা বই বের করল তার সুটকেস থেকে। জামিলের বিস্ময়ের সীমা রইল না। এ বইটির কথা কি দিলুরা জানে? না, নিজের কথা বলতে ভালো লাগে না। সাব্বির ছবি তুলতে শুরু করল। ক্যামেরা শাটার পড়ছে। কোনো কিছু যে সে দেখছে মন দিয়ে তা মনে হচ্ছে না। একটা গ্রাম্য বধূ লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। শাটার পড়তে লাগলো খটাখট। ছাগলের গলার দড়ি ধরে একটা ৮-৯ বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। খটাখট শাটার পড়তে শুরু হলো। জামিল বলল, এই ছবিটা আপনার ভালো হবে না। জ্যোৎস্না রাতে কেউ ছাগল চড়াতে বের হয় না। আপনি বরং ব্লু ফিল্টার বদলে নিন। সাব্বির হালকা গলায় বলল, উল্টোটাও হতে পারে। ছবি দেখে মনে হতে পারে রাতের রহস্যময়তায় মুগ্ধ হয়ে একটি শিশু তার পোষা প্রাণী নিয়ে বের হয়েছে। দুজনের চোখেই বিস্ময় ও ভয়। তাদের ঘিরে আছে জ্যোৎস্না। আপনি কি ফটোগ্রাফার না কবি? আমি একজন ইঞ্জিনিয়ার। জামিল বইটির পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনার এই বইটিতে তো মানুষের কোনো ছবি নেই, শুধুই জড়বস্তুর ছবি। মানুষের ছবি বেশি তোলেন না? আমার অন্য একটি বইতে মানুষের ছবি আছে। বইটি আছে? আছে। আমেরিকায় আপনি কতদিন ধরে আছেন? প্রায় ১১ বছর। দেশে ফিরবেন না? না। কেন? থাকবার জন্য ওই জায়গাটা ভালো। বিশাল দেশ, ঘুরে বেড়ানোর চমৎকার সুযোগ। এরকম পাওয়া যায় না। তাছাড়া তাছাড়া কি? সাব্বির কথা শেষ করল না। মাঠের দিকে চোখ ফিরিয়ে বলল, এগুলি শস্যি ফুল না? হলুদ রঙের কি চমৎকার ভেরিয়েশন। তারা নীলগঞ্জে ডাকবাংলো এসে পৌঁছল বিকাল ৪টায়। তখন আলো নরম হয়ে এসেছে। শীতের উত্তরি হাওয়া বইছে। ডাকবাংলোটি চমৎকার। ফিশারিজের বাংলো, হাফ বিল্ডিং। উপরে ছাদটালির মন্দিরের গম্বুজের মতো উঁচু হয়ে আছে। বাড়ি যত বড় তার চেয়েও বারান্দা বড়। সেখানে কালো একটা গোল টেবিলের চারপাশে গোটা পাশে ইজি চেয়ার। দেখলেই শুয়ে পড়তে ইচ্ছে করে। বাড়িটির চারপাশে রেইন ট্রি। বিকেলবেলাতেই বাড়িটিকে অন্ধকার করে ফেলেছে। পেছনে বেশ বড়সড় একটা পুকুর, কাকের চোখের মতো কালো জল। রেহানা অবাক হয়ে বললেন, এই জঙ্গলে এত চমৎকার বাড়ি গভর্নমেন্ট কেন বানিয়েছে? ওসমান সাহেব নিজেও হকচকিয়ে গেছেন। এদিকে তার প্রথম আশা। খোঁজ খবর এসেছে জামিলের কাছ থেকে। জামিল,
এ ডাকবাংলো তৈরি হয় কবে? এটা সুসং দুর্গাপুরের মহারাজার শিকার বাড়ি। পরে সরকার নিয়ে নেয়। এখন ফিশারিজ ডিপার্টমেন্টের হাতে দেওয়া হয়েছে। আগে আরো সুন্দর ছিল। এর চেয়ে সুন্দর আর কি হবে? একটা কাজঘর ছিল। গোটা ঘরটাই কাচের তৈরি। লোকজন কাচ টাচ সব নিয়ে গেছে। অনেক ঝাল লণ্ঠন ছিল। বড় বড় অফিসার এক একজন এসেছেন, এক একটা করে নিয়ে গেছেন। পিছনের পুকুরের ঘাটে মার্বেল পাথরের একটা দেবশিশু ছিল। ঢাকা মিউজিয়াম নিয়ে গেছে। তুমি এত কিছু জানো কিভাবে? আমি তো এখানে প্রায়ই আসি। দিলু বলল, বাবা, আমি একটা ঘরে থাকব। ওসমান সাহেব উত্তর দিলেন না। জামিল বলল, তা পারবি না দিলু, সব পুরনো ডাকবাংলোয় ভূত থাকে। আপনাকে বলেছে, সন্ধে হলেই টের পাবি। সন্ধ্যা নামুক, তখন দেখা যাবে। বাবুচি আছে দুজন। তারা রান্নাবান্না সেরে ফেলেছে। খাবার ঘরে খাবার দিতে শুরু করেছে। খাবার ঘরটা তুলনামূলক অন্ধকার। একটা হ্যাজাক বাতি জ্বালানো হয়েছে। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসেছে। শুধু নিশাতের খোঁজ নিতে গেলেন। রেহানা নিশাত শুয়েছিল। সে ক্লান্ত গলায় বলল, আমি কিছু খাবো না। কেন খাবি না? খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না। সারাদিন তো কিছুই মুখে তুলিসনি, কিছু মুখে দে। আমি গোসল না করে কিছু মুখে দিব না। আমার গা ঘিন ঘিন করছে। জ্বর গায়ে গোসল করবি কি? প্লিজ মা, আমার ব্যাপারে নাক গলিও না। বাবুকে খাওয়াও। তোমরা খাওয়া দাওয়া করো। রেহানা মুখ কালো করে ঘর থেকে বের হয়ে এলেন। দীর্ঘ সময় নিয়ে গোসল করল নিশাত। ঠান্ডা পানি। গায়ে জ্বর থাকার জন্য পানি বরফ শীতল মনে হচ্ছে। তবু ভালো লাগছে। ঝকঝকে বাথরুম। পিতলের বালতিতে পরিষ্কার জল। মোড়ক খোলা নতুন সাবান। নিশাত যখন বেরিয়ে এলো, তখন সত্যি সত্যি অন্ধকার নেমে এসেছে। নিশাত একটা ফুলহাতা সোয়েটার গায়ে দিল। উকি মারল মায়ের ঘরে। বাবু অবেলায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আজ সারাদিন বাবুর সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি। বাবু কি ক্রমেই কাছে থেকে দূরে সরে যাচ্ছে? রাতে এখন সে রাতে সে এখন তার সঙ্গে ঘুমায় না। ঠোঁট বাঁকিয়ে বলে, দাদির কাছে যাব। রেহানাকে সে দাদি বলে। কেন বলে কে জানে। নিশাত বলল, ও কি কিছু খেয়েছে? ভাত মুখে দেয়নি, দুধ খেয়েছে। নিশাত নিচু হয়ে ছেলের কপালে চুমু খেল। রেহানা বললেন, কিছু খাবি মা? না, চা খাবো এক কাপ। বস তুই এখানে, আমি চায়ের কথা বলে আসি। মশারি খাটানোর কথাও বলতে হবে। খুব মশা এদিকে। দরজায় কার যেন ছায়া পড়েছে। নিশাত মুখ তুলে দেখল জামিল ভাই। নিশাত, তোমার নাকি জ্বর? ব্যস্ত হবার মতো কিছু না। ব্যস্ত হয়নি নিশাত, খোঁজ নিচ্ছি। খোঁজ নেওয়াটা অপরাধ নয় নিশ্চয়ই। আমি ভালো আছি। জামিল ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করল। চলে যেতে চাইল। নিশাত বলল, আপনার সঙ্গে আমার কথা আছে জামিল ভাই। বলো। আপনি বারান্দায় বসুন, আমি আসছি। ঝগড়া করবে মনে হচ্ছে। নিশাত জবাব দিল না। বাবুর গালে একটা মশা বসেছিল। হাত দিয়ে সেটিকে উড়িয়ে দিল। ছেলেটিকে বড় রোগা রোগা লাগছে। এ কদিন ওর দিকে একটুও নজর দেওয়া হয়নি। নিশাতের মনে হলো সে ক্রমেই দূরে সরে যাচ্ছে। বাবু এখন আর মার জন্য খুব ব্যস্ত নয়। শিশুরা অবহেলা খুব সহজেই টের পায়। নিশাত বাবুর চুলে হাত রাখল। পাতলা লালচে ধরনের চুল, বাবার মতো। কবিরের চুলও ছিল এরকম, তবে বাবুর মতো পাতলা ছিল না।
কবিরের চেহারার সঙ্গে বাবুর খুব বেশি মিল নেই। কবিরের নাক ছিল খাড়া, বাবুর তা নয়। সে হয়েছে মার মতো। নিশাত নিচু হয়ে বাবুর ঠোঁটে চুমু খেল। কেমন দুধ দুধ গন্ধ। নিশাত আবার নিচু হল। বাবু ঘুমের মধ্যেই তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিল। বারান্দা অন্ধকার। এখানে কোনো বাতি দিয়ে যায়নি। জামিল বসেছিল একা। নিশাত এসে ঢুকতেই সে সোজা হয়ে বসল। হালকা গলায় বলল, ভেতরে বসলেই হতো, এখানে বড় হাওয়া। আলো দিতে বলবো? জামিল একটা সিগারেট ধরালো। সহজভাবেই বলল, বলো, কি বলবে? আপনি আমাদের নিয়ে এই বাংলোয় কেন নিয়ে এসেছেন? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি মিন করছো। আপনি ঠিকই বুঝতে পারছেন, এখন ভান করছেন বুঝতে পারছেন না। দেখো নিশাত, আমি ভান করি না। ওই একটা জিনিস আমি কখনো করি না। নিশাত, কবির এবং আমি অনেক রাতে ডাক বাংলোয় কাটিয়েছি। এই ডাক বাংলোর উপর ওর একটা দুর্বলতা ছিল। আমি জানি বিয়ের পর অনেকবার তোমাকে নিয়ে আসতে চেয়েছে, আশা হয়ে ওঠেনি। আমি তাই ভেবেছিলাম এখানে এলে তোমার ভালোই লাগবে। আমি ওর সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম, আর কারো সঙ্গে নয়। ভেবে নাও ও তোমার সঙ্গেই আছে। সবকিছু কি ভেবে নেওয়া যায়? জীবন এত সহজ মনে করেন? জীবন সহজও নয়, জটিলও নয়। জীবন জীবনের মতো। আমরা একে জটিল করি, সহজ করি। তুমি একে ক্রমেই জটিল করছ। নিশা চুপ করে গেল। জামিল হালকা সুরে বলল, দুঃখ শুধু কি তোমার একার? আমাদের সবারই দুঃখ আছে। আপনার আবার কিসের দুঃখ? দুঃখের আপনি কি জানেন? নিশাত উঠে দাঁড়ালো। বাবু জেগে উঠেছে। কে যেন একজন এসে বারান্দায় একটি হারিকেন রেখে গেল। হারিকেনের আলোয় সব কেমন অদ্ভুত লাগছে। জামিল সাহেব, আপনি যেভাবে বসে আছেন সেভাবে বসে থাকো। একটা ছবি তুল, নড়বেন না। শাটার স্পিড খুব কম। অনেকখানি সময় নিয়ে সাব্বির ছবি তুলল। পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ধাঁধাটি ওসমান সাহেবের মাথায় ঘুরতে শুরু করেছে দুপুর থেকে। ওসমান সাহেব নিজের উপরই বিরক্ত হচ্ছিলেন। ধাঁধার মতো সামান্য একটা ব্যাপার নিয়ে এই বয়সে কেউ এমন চিন্তিত হয়ে পড়ে না। কিন্তু তিনি হচ্ছেন, এটা কি বয়সজনিত স্থবিরতা? তিনি কেমন যেন চ্যালেঞ্জ বোধ করছে। এর মধ্যে চ্যালেঞ্জ বোধ করার কি আছে? ধাঁধার উত্তর জানতেই হবে এমন কোনো কথা নেই। তিনি পাইপ হাতে বারান্দায় এসে বসলেন। তার গায়ে ভারী একটা ওভারকোট, গলায় মাফলার, তবু তার শীত করতে লাগল। বয়স, বয়স বাড়ছেন। এখন একদিন একটা মাইন্ড স্ট্রোক হবে। তার লক্ষণও টের পাওয়া যাচ্ছে। ব্লাড প্রেশার বেড়েছে, ঘুম কমে গেছে, খিদে কমে গেছে, চিন্তাও পরিষ্কার করতে পারছেন না। পারলে এই সহজ ধাঁধার জবাব বের করতে পারতেন। কিংবা কে জানে, এটা হয়তো সহজ নয়, হয়তো বেশ জটিল। বারান্দায় রেহেনা বাবুকে কোলে নিয়ে বসেছিলেন। ওসমান সাহেব রেহানার ডান দিকের খালি চেয়ারটাতে বসলেন। রেহানা বললেন, নিশাতের বেশ জ্বর। তাই নাকি? 102 হবে। থার্মোমিটার দিয়ে রেখেছ? না। তাহলে বুঝলে কিভাবে 102? অনুমান করে বলছি। অনুমান করে আমাকে কিছু বলবে না। তুমি এরকম করছো কেন? কিরকম করছি? এত মেজাজ দেখাচ্ছ কেন? মেজাজ কোথায় দেখালাম? থানার ওসি ভদ্রলোকের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলে কেন? খারাপ ব্যবহার তো করিনি, আমি বিরক্ত হয়েছি। এই বিরক্তির ব্যাপারটি তাকে জানিয়েছি। সে জানে আজ ভোরে আমি আসব।
কিন্তু সেই স্টেশনে আসেনি। আমি ডাক বাংলোয় পৌঁছানোর পর সে এসেছে। আমাকে সে কি ভেবেছে? তুমি কোনো সরকারি ট্যুরে আসোনি। তুমি ছুটি কাটাতে এসেছো। কেন সে আসবে? সে আসবে। তার পুরো দলবল নিয়ে আসবে। কারণ আমি পুলিশের আইজি। রেহেনা একবার ভাবলেন, বলবেন না। শেষ পর্যন্ত বলেই ফেললেন এবং বললেন বেশ তীক্ষ্ণ কণ্ঠেই, তুমি এখন আর আইজি নও। রিটায়ারমেন্ট নিয়েছ। রিটায়ারমেন্টের আগের পাওনা ছুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি পুলিশের আইজি, এটা এখন যত তাড়াতাড়ি ভুলতে পারো ততই ভালো। ওসমান সাহেবের পাইপ নিভে গেছে। নিভে যাওয়া পাইপ হাতে তিনি মূর্তির মতো দীর্ঘ সময় বসে রইলেন। রেহানা শান্ত স্বরে বললেন, এখন আর তোমাকে দেখা মাত্র পুলিশের অফিসাররা ছুটোছুটি করবে না। এটা মানসিকভাবে একসেপ্ট করার চেষ্টা করো। তোমার জন্যও ভালো, আমাদের সবার জন্যই ভালো। ওসমান সাহেব জবাব দিলেন না। দূরের রেইনট্রি গাছগুলির দিকে তাকিয়ে রইলেন। রেহানার মনে হলো এই কথাগুলি হয়তো না বললেও হতো। তিনি গলার স্বর স্বাভাবিক করতে করতে বললেন, চা খাবে? না, শীতের মধ্যে ভালো লাগবে। আমাকে এক ঢোক হুইস্কি দিতে বলো। হুইস্কি এখানে কোথায় পাবে? আছে, আলিম নিয়ে এসেছে। আলিমকে বলো। আলিম ওসমান সাহেবের বাসায় গত ২০ বছর ধরে আছে। তার বয়স ওসমান সাহেবের চেয়েও বেশি। কিন্তু গৃহভৃত্যদের কোনো পেনশনের ব্যবস্থা নেই। কাজেই তাকে একদিন আগেই রান্নার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নীলগঞ্জে আসতে হয়েছে। আজ প্রচণ্ড দাঁত ব্যথা থাকা সত্ত্বেও সারাদিন রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। রেহানা বললেন, আলিম শুয়ে আছে, ওর শরীর ভালো না। তাছাড়া এখানে এসব করতে পারবে না। কেন? এখানে অসুবিধা কি? অসুবিধা আছে। ঘরে তুমি যা করো তাই বলে বাইরে এসেও করবে? রেহানা, এখানে ছুটি কাটাতে এসেছি, রিল্যাক্স করতে এসেছি। তুমি একা আসোনি, তোমার সঙ্গে বাইরের মানুষ আছে। বাইরের মানুষ এখানে কেউ না। জামিল ঘরের ছেলে, সে আমার অভ্যাস জানে। আর সাব্বির 11 বছর ধরে বাইরে আছে। আমি তোমাকে এখানে মদ খেতে দিব না। রেহানা বাবুকে কোলে নিয়ে উঠে গেলেন। যাবার সময় হারিকেন হাতে করে তুলে নিয়ে গেলেন। ওসমান সাহেব অন্ধকার বারান্দায় একা একা বসে রইলেন। এখানে মশা আছে, বন্য মশা। মানুষ কামড়ানোর অভ্যেস নেই বোধহয়। কামড়াচ্ছে না, শুধু বিরক্ত করছে। ওসমান সাহেব আবার ধাঁধা নিয়ে ভাবতে বসলেন। পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে, শুধু হাতে হাতে নিতে হবে এবং একবারে নিতে হবে। কোনো মানে হয়? বাবা, তুমি অন্ধকারে বসে কি করছো? তিলু ঢুকল। ওসমান সাহেব মিষ্টি একটা গন্ধ পেলেন। দিলু পাউডার মেখেছে কিংবা গায়ে সেন্টেন দিয়েছে। গন্ধটা হালকা এবং চেনা পরিচিত কোনো ফুলের গন্ধ। কি ফুল ওসমান সাহেব সেটা মনে করতে পারলেন না। অনেকদিন সচেতনভাবে কোনো ফুলের গন্ধ নেওয়া হয়নি। দিলু পাশের চেয়ারে বসল এবং আবার বলল, অন্ধকারে একা একা বসে কি করছো? তোর সমস্যা নিয়ে ভাবছি। আমার আমার আবার কি সমস্যা? দিলু বেশ অবাক হল। ওসমান সাহেব নরম গলায় বললেন, ওই যে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেবার ব্যাপারটা। ওয়াল্লা, তুমি এখনো এটা নিয়ে ভাবছো? হ্যাঁ, ভাবছি। বলে দিব? না, বলিস না, আমি নিজেই বের করব। আরেকটা সহজ ধাঁধা ধরবো, জামিল ভাইয়ের কাছ থেকে শিখেছি, দারুণ মজার। না, আর না, যেটা দিয়েছিস সেটাই আগে সলভ করি। দিল হাসলো খিলখিল করে। হাসছিস কেন? বলা যাবে না। যা, আলিমকে একটু আসতে বল। আমি পারবো না বাবা, কি অন্ধকার দেখছো না? ভয় লাগে। ভয় লাগে বাবা।
বাবা, কি? একটা ভূতের গল্প শুনবে? সত্যি গল্প। জামিল ভাইয়ের কাছ থেকে শুনেছি। ওনার নিজের লাইফের ঘটনা। ওসমান সাহেব কিছু বললেন না। পাইপ ধরাবার চেষ্টা করতে লাগলেন। খুব হাওয়া। দেশলাইয়ের কাঠি নিভে যাচ্ছে। বাবা বলবো? বল। দিলু তার বাবার কাছে ঘেঁষে এলো। একটা হাত রাখল বাবার গালে। গলার স্বর নিচু করে গল্প শুরু করল। বুঝলে বাবা, তখন শ্রাবণ মাস। জামিল ভাই গিয়েছেন তার বন্ধুর বাড়ি, গ্রামের দোতলা বাড়ি। জামিল ভাইকে যে ঘরটায় থাকতে দেওয়া হয়েছে তার জানালাগুলো খুব ছোট ছোট। বাবা, শুনছ তো? শুনছি। তাহলে হুঁ বলবে পরপর। না বললে মনে হবে গল্প শুনছ না। ঠিক আছে, বলবো। তারপর কি হলো? মাঝরাতে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হলো। ঘরে হারিকেন ছিল, হারিকেন গেল নিভে। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তারপর? তারপর কি হলো শুনো। কে যেন দরজায় ধাক্কা দিতে লাগলো। জামিল ভাই বললেন, কে? একজন মেয়ে মানুষের গলা শোনা গেল। দয়া করে দরজা খুলুন। তারপর কি হলো? জামিল ভাই দরজা খুলতেই ঘরে একটা মেয়ে ঢুকল। 17-18 বছর বয়স। বাইরে এত ঝড় বৃষ্টি, কিন্তু মেয়েটি খুটখুটে শুকনা। ওসমান সাহেব বললেন, ঘুটঘুটে অন্ধকারে জামিল কি করে দেখল মেয়েটির শুকনো, এবং বুঝলই বা কি করে ওর বয়স 17-18? দিলু থমকে গেল। এটা সে ভাবিনি। ওসমান সাহেব হাসি মুখে বললেন, গল্পটার একটা ফাঁকি আছে, তাই না দিলু? দিলু জবাব দিল না। তার মন একটু খারাপ হয়ে গেল। ওসমান সাহেব বললেন, গল্পটা শেষ কর। না থাক। থাকবে কেন? বাকিটা শুনি। তোমাকে শুনতে হবে না। দিলুর গলার স্বর ভারী, যেন সে এক্ষুনি কেঁদে ফেলবে। সে উঠে দাঁড়াল। কোথায় যাচ্ছিস? জামিল ভাইকে কথাটা জিজ্ঞেস করে আসি। পরে জিজ্ঞেস করলেও হবে। না, আমি এখন জিজ্ঞেস করব। কেন সে আমার সঙ্গে মিথ্যে কথা বলবে? গল্প তো গল্প। গল্প কখনো সত্যি হয়? জামিল ভাই তো বলেছিল এটা সত্যি গল্প। দিলু প্রথমে গেল খাবার ঘরে। সেখানে একজন অপরিচিত রোগালোক হ্যাজাক লাইট ঠিক করতে চেষ্টা করছে। একবার দপ করে আগুন জ্বলে ওঠে। লোকটা খাই ছেড়ে বলে এক লাফে পিছনে সরে। ব্যাপারটা দিলুর কাছে খুব মজার লাগলো। দিলু হাসি মুখে বলল, আপনার কি নাম? আমার নাম বাদলা। বাদলা আবার নাম হয়? বাপ মায়ে দিছে, কি করমু কন। তারা বোধহয় নাম দিয়েছিল বাদল। দিলুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে হ্যাজাকটা ঠিক হয়ে গেল। বাদলা দাঁত বের করে বলল, আফা, আপনার খুব ভয়। দিলু বলল, আপনি কি জামিল ভাইকে দেখেছেন? ওই যে লম্বা, গায়ে পাঞ্জাবি আর ক্রিম কালারের চাদর। জি দেখছি। কোথায় দেখেছেন? এইসব আরেকজন কোট পরা সাপ বইসা আছে পুকুর ঘাটে, গফ করতেছে। আপনি জানতো? জামিল ভাইকে ডেকে নিয়ে আসুন। বলবেন দিলু আপনাকে ডাকছে। আমার নাম দিলু। দিলশাদ থেকে দিলু। লোকটি চলে গেল। দিলু মুখ গম্ভীর করে বসে রইল। রাত বেশি হয়নি, মাত্র 8টা। কিন্তু মনে হচ্ছে গভীর রাত। ঝিঝি ডাকছে চারদিকে। বাবুর কান্না শোনা যাচ্ছে। সে সারাদিন ঘুমিয়েছে, কাজেই সারা রাত সে জেগে থাকবে। একটু পর পরে কাঁদবে। মাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে। দিলু শুনল মা তাকে গল্প বলার চেষ্টা করছেন। তুলরাশি কন্যার গল্প। এই গল্পটি ছোটবেলায় সেও শুনেছে। এক রাজকন্যার ওজন মাত্র 1 ছটাক। কিন্তু এক রাতে হঠাৎ তার ওজন বেড়ে গেল। কি ব্যাপার দিলু, জরুরি তরফ কেন?
জামিল ভাই, আপনি আমাকে মিথ্যে কথা বললেন কেন? কেউ আমাকে মিথ্যে বললে আমার খুব খারাপ লাগে। কোনটা মিথ্যে বলেছি বল তো? মিথ্যে আমি তো তেমন বলি না। ওই যে একটা সত্যি ভূতের গল্প বললেন, ওটা আসলে মিথ্যে ভূতের গল্প। কোন গল্পটি? ওই যে বন্ধুর বাড়িতে গিয়েছেন ঝড় বৃষ্টির সময়, ১৬-১৭ বছরের একটা মেয়ে ঘরে ঢুকল। হ্যাঁ, মনে পড়েছে। মিথ্যে হবে কেন? ওটা সত্যি গল্প। না, সত্যি না। এ অন্ধকারে আপনি কি করে বুঝলেন ওর বয়স ১৬-১৭? ওর কাপড় ভেজা না? জামিল গম্ভীর গলায় বলল, ওই রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। ঝড়ের সময় ঘন ঘন বিদ্যুৎ চমকায়। বিদ্যুতের আলো শহরের ইলেকট্রিকের আলো চেয়েও করা। দিলু তাকিয়ে রইল চোখ বড় করে। জামিল বলল, তবে মেয়েটির বয়সের ব্যাপারটা আমার কল্পনা। আমি নিজে তখন অল্প বয়স্ক ছিলাম, কাজেই সব মেয়ের বয়সই মনে হতো ১৬-১৭। দিলু কিছু বলল না। কি এখনো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে জামিল ভাই। আচ্ছা জামিল ভাই, বল, আরেকটা সত্যি গল্প বলেন। আরেকদিন বলব। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করব কেন? দিলু হঠাৎ ঘর ছেড়ে উঠে চলে গেল। জামিল হাসল। দিলু নিশাতের মতো হয়নি। সে হয়তো এখন কিছুক্ষণ কাঁদবে। রাতের খাবার দেওয়া হলো ৯টার দিকে। দেখা গেল কারোরই খাওয়ার দিকে মন নেই। শুধু সাব্বির। খাবার দেওয়া হয়েছে শোনা মাত্র এসে বসেছে, খেতে শুরু করেছে। রেহানা বাবুকে কিছু একটা মুখে দেওয়ানোর জন্য আবার ঘরে এসে সাব্বিরের একা একা খাওয়ার দৃশ্যটি দেখলেন। সাব্বির ঘন ঘন পানি খাচ্ছে। রেহানা বললেন, খুব ঝাল হয়ে গেছে নাকি? একটু হয়েছে, অসুবিধা নেই। এরা বেশ ঝাল দেয়। আলিম রান্না করলে এটা হতো না। আলিম অসুখ হয়ে পড়ে আছে। কি অসুখ? দাঁতে ব্যথা। সাব্বির গম্ভীর মুখে খেয়ে যাচ্ছে। রেহানা লক্ষ্য করলেন সে একবারও বলল না অন্যরা খেতে আসছে না কেন। এটা একটা সাধারণ ভদ্রতা। ১০-১১ বছর বিদেশে থাকলেই কেউ অভদ্র হয়ে যায় না, বরং আরো ভদ্র হয়। সেটাই স্বাভাবিক। রেহানা বললেন, এত কিছু হয়েছে কিন্তু কেউ খেতে যাচ্ছে না। সব নষ্ট হবে। দিলু ঘরে ঢুকলে সে এসেছে নিশাতের জন্যে এক গ্লাস পানি নিতে। রেহানা দেখলেন পানি ঢালতে গিয়ে সে অনেকখানি পানি টেবিলে ফেলল। মেয়েটা কাজে কর্মে এত আনাড়ি হয়েছে। পানি গড়িয়ে যাচ্ছে সাব্বিরের দিকে। তাকে অল্প সরে বসতে হলো। দিলু বলল, সাব্বির ভাই, আপনি এত পেটুক কেন? সবাইকে ফেলে খেতে বসেছেন। রেহানার কপালে ভাঁজ করল। মেয়েটা এমন রুচিহীন কথাবার্তা বলে, লজ্জায় পড়তে হয়। দিলু চলে যেতেই সাব্বির বলল, আপনার এই মেয়েটিকে আমার খুব পছন্দ। ওর মধ্যে এক ধরনের সরলতা আছে। রেহানা কিছু বললেন না। মনে মনে সাব্বিরের কথাটার অন্য কোনো অর্থ হয় কিনা বুঝতে চেষ্টা করলেন। এই মেয়েটিকে তার পছন্দ, তার মানে কি এই নয় যে বড় মেয়েটিকে পছন্দ নয়? বড় মেয়ের মধ্যে কোনো সরলতা নেই? প্রথম দিকে সাব্বিরকে যতটা ভালো লাগছিল, এখন আর ততটা ভালো লাগছে না। ছেলেটা অভদ্র, অমিশুক। অবশ্য সে অত্যন্ত সুপুরুষ। চেহারায় অন্য ধরনের কাঠিন্য আছে, যা সহজেই চোখে পড়ে। কবির এরকম ছিল না। কবিরের মধ্যে একটা হালকা ফুর্তির ভাব ছিল, যা কোনো বয়স্ক মানুষকে ঠিক মানায় না। এটা ভাবতে ভাবতে রেহানা লজ্জিত বোধ করলেন। তিনি ঠিক মুহূর্তে কবিরকে অপছন্দ করার চেষ্টা করছেন, এটা অন্যায়। কবিরকে অপছন্দ করার উপায় নেই। এ সে এবাড়ির সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। ওসমান সাহেব, যিনি পৃথিবীর কোনো কথায় প্রায় বিশ্বাস করেন না, তিনি পর্যন্ত কবিরের প্রতিটি কথাই বিশ্বাস করেছেন। একবার কবির এসে বলল,
খবর শুনেছেন নাকি? মালয়েশিয়ায় একটা মৎস্যকন্যা ধরা পড়েছে। কি ধরা পড়েছে? মৎস্যকন্যা, মারমেইড। মালয়েশিয়ান ন্যাশনাল পত্রিকায় বিরাট ছবি ছাপা হয়েছে। হুলুস্থুল কাণ্ড। বলো কি? অন্য কেউ কথা বললে ওসমান সাহেব সঙ্গে সঙ্গে তাকে ধরাশায়ী করে ফেলতেন। কবিরের বেলায় সেরকম কিছুই হলো না। তার মুখ দেখে মনে হলো তিনি বিশ্বাসও করছেন না, আবার ঠিক অবিশ্বাসও করছেন না। রাতে শোবার সময় গম্ভীর মুখে স্ত্রীকে বললেন, দুনিয়ায় কত অদ্ভুত জিনিসই না হয়। রেহানা বললেন, জামাইয়ের কথার কি কোনো ঠিক আছে? তুমি এটা বিশ্বাস করে আছো? ওসমান সাহেব রেগে গিয়ে বললেন, কোন কথাটা এ পর্যন্ত সে মিথ্যে বলেছে শুনি? ওসমান সাহেব কবিরের কোনো বদনাম সহ্য করতে পারতেন না, এখনো পারেন না। যে লোক জীবনে কোনো দিন নামাজ রোজা করেছে বলে রেহানার মনে পড়ে না, সেই লোককেও দেখা যায় ২১শে আগস্টে একটা জায়নামাজ টেনে বের করেন এবং গভীর রাত পর্যন্ত টুপি মাথায় বসে থাকেন। অপরিচিত এই পোশাকে তাকে অদ্ভুত দেখায়। ২১শে আগস্ট কবিরের মৃত্যুদিন। পানি আনতে এতক্ষণ লাগলো? দিলু পানি আনতে দেরি করেনি, গিয়েছে, নিয়ে এসেছে। নিশাদ আজ অকারণে রাগ করছে। দিলু বলল, নাও পানি নাও। লাগবে না, যা, তৃষ্ণা মরে গেছে। এটা কেমন কথা? তৃষ্ণা কখনো মরে যায়? তৃষ্ণা থাকেই, সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দিলু নরম স্বরে বলল, আপা, খেয়ে নাও প্লিজ, তুমি শুধু শুধু রাগ করছো। নিশাদ পানির গ্লাস হাতে নিল। তুমি রাতেও কিছু খাবে না? না। কেন? দেখছিস না আমার শরীর ভালো না? মাথা টিপে দিব? না, লাগবে না, তুই এখন যা। অন্ধকারে একা একা বসে থাকবে কেন? আমিও থাকি তোমার সঙ্গে। দিলু খাটের উপর পা উঠিয়ে বসল। অন্ধকারে পা নামিয়ে বসতে তার ভালো লাগে না। সবসময় মনে হয় কেউ একজন খাটের নিচ থেকে চুপি চুপি এসে পা চেপে ধরবে। আপা, একটা ভূতের গল্প শুনবে? নিশাদ জবাব দিল না। সত্যি গল্প, জামিল ভাইয়ের নিজের জীবনে ঘটেছিল। নিশাদ তবুও চুপ করে রইল। এই গল্প শুনলে তুমি আর একা একা অন্ধকারে বসে থাকতে পারবে না, এবং রাতে ঘুমও আসবে না। এত ভয়ের গল্প শুনতে চাইনে, থাক। মাথা ধরার মধ্যে গল্প শুনতে ভালো লাগে না। আপা, তোমার মাথা চুল টেনে দেই? দে, আস্তে আস্তে টানবি। দিলু নিশাতের কপালে হাত দিয়ে চমকাল। বেশ জ্বর গায়ে। এতটা জ্বর তা বোঝা যায়নি। আপা, তোমার গা তো খুব গরম। হুম, জানালা বন্ধ করে দেই, ঠান্ডা হাওয়া আসছে। না থাক, জানালা বন্ধ থাকলে আমার কেমন যেন লাগে, মনে হয় নিঃশ্বাস নিতে পারছি না। মশারি ফেলা নেই, মাঝে মাঝে মশাই কামড়াচ্ছে। দিলু হালকা স্বরে বলল, জানো আপা, আমি কখনো মশা মারি না। তাই নাকি? হ্যাঁ, কারণ যেসব মশা মানুষকে কামড়ায় তারা সব স্ত্রী মশা, পুরুষ মশারা কামড়ায় না। আমি নিজে মেয়ে হয়ে একটা মেয়ে মশাকে কি করে মারি বলো? পুরুষ মশারা কামড়ায় না এ কথাটা তোকে বলেছে কে? জামিল ভাই বলেছে। নিশাদ বিছানায় উঠে বসল, নিচু স্বরে বলল, জামিল ভাইয়ের সঙ্গে তোর এত মাখামাখি কেন? দিল অবাক হয়ে বলল, এই কথা কেন বলছ? সব সময় তোর মুখে জামিল ভাই জামিল ভাই, এটা ভালো নয়। ভালো নয় কেন? তোর বয়স কম। এ বয়সে মেয়েরা খুব সহজে নানান রকম দুঃখ কষ্ট পায়। নিশাত চুপ করে রইল। দিলু বলল, পরিষ্কার করে বলো আপা। নিশাত কঠিন স্বরে বলল, তোর মতো বয়সী মেয়েরা খুব সহজে মুগ্ধ হয়, দুঃখ কষ্ট আসে সেজন্যই। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তুই ঠিকই বুঝতে পারছিস।
আমার যখন তোর মতো বয়স ছিল তখন তো আমি সবই বুঝতাম। তুই জামিল ভাইয়ের সঙ্গে বেশি মিশবি না। কেন? সে কি খারাপ লোক? না, সে খারাপ লোক না, ভালো মানুষ। বেশ ভালো মানুষ। সেজন্যই ভয়। একসময় তুই তাকে ভালোবাসতে শুরু করবি। তোর জন্য সেটা খুব দুঃখের ব্যাপার হবে। দিলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। নিশাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু নিশাতের মনে হলো দিলু কাঁদছে। তুই কাঁদছিস নাকি? দিলু কোনো উত্তর দিল না। সে নিঃশব্দে উঠে দাঁড়াল। চলে যাচ্ছিস? দিলু সে কথারও কোনো জবাব দিল না। নিশাতের মনে হলো দিলুকে এসব কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন আর মনে করে কি লাভ? যা বলা হয়ে গেছে তা আর ফেরানোর উপায় নেই। হারিকেন হাতে রেহানা ঢুকলেন। তার কোলে ঘুমন্ত বাবু। তিনি বাবুকে বিছানায় শুইয়ে দিতে গেলেন। নিশাত বলল, ওকে তোমার কাছে রাখো মা। আমি আজ এ ঘরে একা শোব। কেন? একা শুবি কেন? সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোর শরীর ভালো নেই। কেউ একজন তোর সাথে থাকা দরকার। আমি থাকি কিংবা দিলু থাকুক, কাউকে থাকতে হবে না। রেহানা একটা কঠিন কথা বলতে গিয়েও বললেন না। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন। সম্পূর্ণ অন্য প্রসঙ্গ তুললেন। রাতে কি খাবি? কিছু খাবো না। খাবি না কেন? তোর আসলে রাগটা কার ওপর ঠিক করে বলতো? কারো উপর আমার কোনো রাগ টাগ নেই। শরীর ভালো নেই, তাই খাবো না। ঠিক আছে। রেহানা চলে যাচ্ছিলেন। নিশাত বলল, দিলুকে একটু পাঠিও তো মা। দিলু আসবে না। তুই ওকে কি বলেছিস জানি না। দিলু কাঁদছে। কাদার মতো আমি কিছু বলিনি। রেহানা শীতল স্বরে বলল, তোর কথাবার্তা শুনে আমারই কাঁদতে ইচ্ছা হয়। আর ও তো বাচ্চা মেয়ে। ও বাচ্চা মেয়ে নয়। এই বয়সে মেয়েরা বাচ্চা থাকে না। সবাই তোর মতো নয়। কেউ কেউ বাচ্চা থাকে। এ কথার মানে কি মা? মানেটা নেই, কিছু নেই। তুই নিজের দিকে তাকিয়ে দেখ নিশাত। যার দুঃখে আজ এরকম করছিস তার সঙ্গে তোর আচার ব্যবহার কেমন ছিল? তার মানে? কটা দিন তুই কবিরের সঙ্গে হাসি মুখে কথা বলেছিস? মানুষ সবসময় হাসি মুখে থাকতে পারে না। তা পারে না, কিন্তু তুই ভালো মতো ভেবে দেখ কবিরের সঙ্গে তোর ব্যবহারটা কেমন ছিল। তুমি যাও তো মা। রেহানা চলে এলেন। নিশাত অন্ধকার হাতড়ে দরজার সিক্কেনি লাগাল। দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। বাবু ঘুম ভেঙে কাঁদতে শুরু করেছে। মার কাছে যাব, মার কাছে যাব। রেহানা তাকে সামলাবার চেষ্টা করছে। নিশাত শুনল মা বলছেন, কেন যে মরতে এখানে এলাম। নিশাতের চোখ জ্বালা করছে। আজকাল তার চোখে জল আসে না, চোখ জ্বালা করে। মা একটু আগে যা বলে গেলেন সেটা কি ঠিক? মা কি ইঙ্গিত করতে চেষ্টা করছেন না যে সে এখন যা করছে তা করার কোনো অধিকার নেই? মা একটা মোটা দাগের ইঙ্গিত করেছেন, স্থূল ধরনের কথা বলেছে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের আমার আছে জ্বর, পর্ব ২। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।